কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন 2 ইন্টু 2 4, 4 হচ্ছে কি 2 এর বর্গ। ঠিক একইভাবে 4 এর বর্গমূল 2। 3 ইন্টু 3 ইকুয়াল 9, 9 হচ্ছে 3 এর বর্গ, আবার 9 এর বর্গমূল 3। এই সারণীটি লক্ষ্য করি। এই সারণীতে বর্গের বাহুর দৈর্ঘ্য মিটারে মনে করছি। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল 1, তার মানে 1 স্কোয়ার। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে 2 ইন্টু 2 4, 4 কি 2 স্কোয়ার। এভাবে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 7 হয় 7 ইন্টু 7 ইকুয়াল 49, 49 ইকুয়াল 7 স্কোয়ার। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় a ইন্টু a, a স্কোয়ার। এখানে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলো অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা। যেমন একটা সংখ্যা 5, 5 বর্গ কত 25, তাহলে 25 বর্গমূল 5, 5 কি স্বাভাবিক সংখ্যা। 12, 12 এর বর্গ কত 12 এর বর্গ 12 ইন্টু 12 অর্থাৎ 12 স্কোয়ার ইকুয়াল 144, 144 বর্গমূল কত 12, 12 কি স্বাভাবিক সংখ্যা। স্ক্রিনে দেখানো একটি চার্ট দেখছি। এই চার্টে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এখানে দেয়া আছে। 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, এভাবে 20 পর্যন্ত 20 এর বর্গ 400। এই সারণীর বর্গ সংখ্যার এককের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করলে দেখা যায় যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9। কোনো বর্গ সংখ্যার এককের স্থানেই 2, 3, 7 বা 8 নেই। এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। তাহলে 1 এর বর্গ 1, 9 এর বর্গ 81, 11 এর বর্গ 121, 19 এর বর্গ 361। দেখা যাচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে ওই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। একইভাবে 3 এর বর্গ 9, 7 এর বর্গ 49, 13 এর বর্গ 169। এখানেও দেখা যাচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হবে। এবং একইভাবে 4 এর বর্গ 16, 6 এর বর্গ 36, 14 এর বর্গ 196, 16 এর বর্গ 256। এখানেও দেখতে পাচ্ছি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 হবে। তাহলে এই আলোচনা হতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 আছে তা পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 81, 64, 25, 36, 49 ইত্যাদি বর্গ সংখ্যা। আবার সংখ্যার ডান দিকের জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 100, 10,000, 100 বর্গমূল 10, 10,000, 10,000 বর্গমূল 100। আবার যে সংখ্যার শেষে বেজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন 10 বা 1000, এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। বর্গমূল প্রকাশের জন্য এই রুট প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন 25 বর্গমূল রুট 25 অর্থাৎ 5। 1 নাম্বার 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 169 এখানে দেখা যাচ্ছে 169 1, 2, 3, 4 এইরকম 12 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না। 169 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে
169কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে হয় 13। 13 ইন্টু 13 169। তাহলে আমরা লিখতে পারি 169 যে কথা, 13 ইন্টু 13 একই কথা। তাহলে এই 169-এর বর্গমূল রুট 169। এখন আমাকে এই দুইটার যে কোনো একটা নিতে হবে। 169-এর বর্গমূল 13, এইটাই নির্ণয় আনসার। অর্থাৎ সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমি বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের ওই সংখ্যাটিকে গুণনীয়ক বের করতে হবে। বের করে দুইটার যে কোনো একটি নিব, একটা জোড়ায় জোড়ায় প্রত্যেকটার একটি একটি নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গমূল। আমরা 1521-এর বর্গমূল করব। 1521 3 দ্বারা বিভাজ্য, তাহলে 5 0 7। এইটা আবার 3 দ্বারা বিভাজ্য, 507কে 3 দ্বারা বিভাজ্য হলে 169। 13 দ্বারা বিভাজ্য, 13 ইন্টু 13, তাহলে 1521 ইকুয়াল 3 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 13। তাহলে রুট 1521 ইকুয়াল দুইটা থেকে একটা নিব, তাহলে কি হয় 3 ইন্টু 13। 3 ইন্টু 13 কত হয় 39। তাহলে 1521-এর বর্গমূল 39। 11025-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদক নির্ণয় করব। এটা কত দিয়ে যায় 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 3 দ্বারা ভাগ করলে 3675। এইটা আবার 3 দ্বারা বিভাজ্য, 3675-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1225। 1225-কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 4 5, অর্থাৎ 245। 245-কে 5 দ্বারা ভাগ করলে 49। 49-কে 7 দ্বারা ভাগ করলে 7। 11025 ইকুয়াল 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। তাহলে রুট 11025 ইকুয়াল দুইটা থেকে একটা, তার মানে 3 ইন্টু 5 ইন্টু 7। 3 ইন্টু 5 ইন্টু 7 হচ্ছে 105। তার মানে 11025-এর বর্গমূল হচ্ছে 105। 961-কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। সেই ক্ষেত্রে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। এখানে 61 এক জোড়া, কিন্তু 9 আলাদা, এটা জোড়ার মধ্যে পড়ছে না। এখন আমরা ভাগ করব এই ঠিক উল্টো দিক থেকে। এখানে 9 আছে, 9-কে কত দ্বারা ভাগ করলে এইটা নিঃশেষে বিভাজ্য হবে কিংবা অবশিষ্ট থাকবে। 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে কত হয় 3 তিরিকা 9। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিচে নামাইতে হলে এক জোড়া নামাইতে হবে, তার মানে 61। এখন আমরা যে কাজ করব, এই যে সংখ্যাটা এখানে যা হবে ঠিক তার দ্বিগুণ এখানে লিখব। তার মানে 3-এর দ্বিগুণ কত 6। এখন 6-এর পরে কত বসাইলে 61 হয়, 6-এর পরে 1, তার মানে 1 লিখলে 1 দ্বারা আমরা গুণ করব। তার মানে কি 61 একে 61, তাহলে এখানে 1 এখানেও 1। 61 একে 61, ভাগশেষ কত থাকে 0। 961-এর বর্গমূল হচ্ছে 31। প্রথম অঙ্কটা দেখে হয়তো বুঝবে না, পরবর্তী আরো দুই একটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা জোড়া, এই জোড়া আর এই জোড়া, তাহলে কি হয় যদি আমরা ভাগ করি কত দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা ভাগ যায় না। 1 2 দুগুণে 4, 3 ইন্টু 3 9, 4 ইন্টু 4 16, 5 ইন্টু 5 25, 6 ইন্টু 6 36, 7 ইন্টু 7 49। তার মানে এখানে আমি 7 লিখলে বেশি হয়ে যায়। আমি যদি 6 লিখি 6, তাহলে 6 6 36। এখানে আমি যাই লিখব সেই সংখ্যা দিয়ে গুণ করব। এখন আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 3। এখন 6-এর দ্বিগুণ কত হয় 12। এরপর আমাদের এক জোড়া নামাইতে হবে, এরপর আমরা এটাকে নামাবো এক জোড়া, তার মানে 6 9। এখন 12-র পরে যদি আমি 1 লিখি এবং 1 দ্বারা গুণ করি, আমি এখানে যা লিখবো তা দিয়ে গুণ করব। এইটা যেমন 6-কে 6 দ্বারা গুণ করলে 36 হচ্ছে, এবং এর পরবর্তীতে আমাকে 6-এর দ্বিগুণ এখানে বসাইতে হবে।
এখন আমি যদি এই 12র পরে 1 লিখি তাহলে 121। যদি আমরা এখানে 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে হয় কত? 2 4 4 2, তাহলে হচ্ছে না। 3 বসায় দেখি, 3 ইন্টু 3 তাহলে কত হয়? 3 ইন্টু 3 9, 3 দুগুণে 6, 3 ওকে 3, তার মানে 3 দিয়ে গুণ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এখানে 3 হলে আমরা 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 3 6 9, ভাগশেষ থাকছে 0। এখানে 3, তাহলে এখানে 3 হয়ে যাবে। আমি আবার বলছি, প্রথমে আমাদের জোড়ায় জোড়ায় আলাদা করতে হবে। এখানে আমি যেই সংখ্যাটা লিখব সেই একই সংখ্যা দ্বারা গুণ করব। এরপর এই সংখ্যাটাকে আমরা এখানে নিয়ে আসব। এই সংখ্যা যা হবে ঠিক তার দ্বিগুণ, এই যে দ্বিগুণ। এরপর আমরা যেই সংখ্যাটা লিখব সেই সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে 3 লিখেছি, 3 দ্বারা গুণ করছি, তাহলে হচ্ছে কত? 3 6 9, বর্গমূল হচ্ছে 63। এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 63, এইটাই আনসার। 10,404 এর বর্গমূল করব। তাহলে আমরা জোড়ায় জোড়ায় করি, এই জোড়া এই জোড়া, এখানে থাকছে 1। এখন 1 দ্বারা গুণ করলে 1 ইন্টু 1 1। এরপর আমার এই সংখ্যাটার দ্বিগুণ হবে, এটা বিয়োগ করলে কি হয়? 0। এই সংখ্যাটার দ্বিগুণ, দ্বিগুণ হলে কত হয়? 2। 1 জোড়া নামাবো, তাহলে কত হয়? 0 4। 2 এর পরে যদি আমি 1ও দিই, তার মানে 1 গুণ করলে 21 হয়। এখানে আছে কত? 4, তাহলে হচ্ছে না। যেহেতু হচ্ছে না, আমার পরবর্তী জোড়া এই 0 4 নামাইতে হবে। নামাইতে হলে যে কাজটা করতে হবে, যখন আমরা এই সংখ্যাটা নামাবো 0 4, তখন আমরা এখানে 0 যায়নি বলে এবং নামাচ্ছি বলে এখানেও 0 হবে। তাহলে এই 0 থাকা আর না থাকা একই কথা। এখন আমার যা করতে হবে, 2 0 কত বসাইলে এইটা নিঃশেষে বিভাজ্য হয়? দেখো, আমি যদি 1 বসাই তাহলে 201, তাহলে 2 হলে 2কে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে হয় কত? 2 দুগুণে 4 0 4, ভাগশেষ থাকে কত? 0। তাহলে এখানে 2 হলে এখানেও 2 হবে, তার মানে নির্ণেয় বর্গমূল 102, এটাই আনসার। 1 এর 3। 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হয়? এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে 49। 49 কয় দ্বারা বিভাজ্য? 7 দ্বারা। তার মানে 147 ইকুয়াল 3 ইন্টু 7 ইন্টু 7। এখানে দেখো 7 ইন্টু 7 এক জোড়া, কিন্তু 3 কিন্তু কোনো জোড়ার মধ্যে পড়ছে না। তার মানে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন। এখানে 3 যদি জোড়ায় থাকতো সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 147কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে গুণফল পূর্ণবর্গ হবে। 1470কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? 1470 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে হয় কত? 7 3 5। 735 3 দ্বারা বিভাজ্য, 245। 245 5 দ্বারা বিভাজ্য, 4 5 20 আর 5 9 45। 49 কত দ্বারা বিভাজ্য? 7 দ্বারা, তাহলে 7 ইন্টু 7। 1470 যে কথা 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7 একই কথা। এখানে দেখো এইটা কেবল এক জোড়া, তার মানে এই যে এগুলো সব জোড়াবিহীন। এখানে উৎপাদক 2 3 5 জোড়াবিহীন, অর্থাৎ 1470কে 3 দুগুণে 6 5 6 30, 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, উত্তর 30। 4 নং বলেছে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? তাহলে এটাকে আমি উৎপাদক করি, 2 দ্বারা বিভাজ্য 486। এটা আবার 2 দ্বারা বিভাজ্য 2 4 3। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য 8 আর 1 81। 9 দ্বারা বিভাজ্য 9 ইন্টু 9, তার মানে 972 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 9। এখানে দেখো এইটা জোড়া, 2 জোড়া, আর 9 ইন্টু 9 এটাও জোড়া,
তাহলে কি হচ্ছে 3 হচ্ছে জোড়াবিহীন, এখানে উৎপাদক 3 হচ্ছে জোড়াবিহীন। তাহলে 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, সুতরাং 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। 4056 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 0 2 8। আবার এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, 1 0 1 4। এই সংখ্যাটা আবার 2 দ্বারা বিভাজ্য, 5 0 7। 507 3 দ্বারা বিভাজ্য, তাহলে হয় 169। 169 13 দ্বারা বিভাজ্য, 13 × 13। তাহলে 4056 ইকুয়াল 2 × 2 × 2 × 3 × 13 × 13। তাহলে দেখো এইটা জোড়া, 2 × 2 এটা এক জোড়া, 13 × 13 এটাও জোড়া, তাহলে থাকছে কি আমার 2 × 3 থাকছে। তার মানে 2 × 3 এই সংখ্যাটি জোড়াবিহীন। যদি সংখ্যাটি 2 × 3 অর্থাৎ 6 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হতো। 4056কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। এইটাই আনসার। এভাবে যে কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ বা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে এরকম অসংখ্য এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে পারি। 5 নম্বরে বলেছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করি, তাহলে জোড়ায় জোড়া, এটা এক জোড়া এটা এক জোড়া, তাহলে কত হচ্ছে 46 হলে 5 × 5 25, 6 × 6 36, 7 × 7 49। 49 হলে বেশি হয়ে যায়, তাহলে আমি কি করব 6 হলে 6 × 6 দ্যাট মিনস 36। তাহলে বিয়োগ করলে কত হয় 10। এই জায়গায় এসে 6 এর দ্বিগুণ হবে, তাহলে কত হয় 12। এখানে আমার ভাগ যায় না, তাহলে আমি এখানে এক জোড়া নামাবো 3 9। এখন 12-র সাথে কোন অঙ্কটি বসাইলে 1039 নিঃশেষে বিভাজ্য হবে কিংবা অবশিষ্ট থাকবে। এই 12-র পরে 8 বসাই, তাহলে 8কে আমি 8 দ্বারা গুণ করি, গুণ করলে কি হচ্ছে 1024। এখানে 8 এখানেও 8। এখন আমরা বিয়োগ করি 5 1, অর্থাৎ কাটি হতে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হয়। 5-এর আনসার হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 15। 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। বর্গমূল করি, এই জোড়া এই জোড়া, 56 6 × 6 36, 7 × 7 49, 8 × 8 64। 8 হলে বেশি হয়ে যাচ্ছে, 7 হলে 7 × 7 49, বিয়োগ করি 7। তাহলে এই সংখ্যাটার দ্বিগুণ এখানে আসবে, তার মানে 14। এখানে যাচ্ছে না, এই এক জোড়া নামাবো, তার মানে 0 5। এখানে কোন সংখ্যাটা বসাইলে এটা নিঃশেষে বিভাজ্য কিংবা ভাগশেষ থাকবে আমি দেখি। 14-র সাথে 4 দিয়ে গুণ করি, তাহলে 144কে 4 দিয়ে গুণ করলে আমি যেই সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করব 576। তাহলে এই 4 এখানে 4, এই 4 576, এই 705 থেকে বিয়োগ করলে 129। তার মানে 74 সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এখানে ভাগশেষ থাকছে কত 129। আমাদের বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে 74 হবে না, যেহেতু 129 অবশিষ্ট থাকছে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তার মানে এর চেয়ে বড় হবে। 74-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হয় 75। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 74 হলে হয় না, তার মানে 75। 75 × 75 মাইনাস 5605। তাহলে 75 × 75 গুণ করলে হচ্ছে 5625, আর 5605 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হচ্ছে 20। সংখ্যাটির সাথে যদি আমি 20 যোগ করি তাহলে যোগফল পূর্ণবর্গ হয়। এটা কত 5605, আর এখানে হয় কত 5625। যদি আমি 20 যোগ করি, এই সংখ্যাটার সাথে 20 যোগ করি, যোগফল পূর্ণবর্গ হবে, অর্থাৎ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 20। আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম।